নমস্কার বন্ধুরা, এই কথাটিতে কে আপত্তি করতে পারে যে প্রাচীন ভারতে আমরা ধর্মদর্শন, বিজ্ঞান, জ্যোতিষ, কলাকৌশল, শিল্প আর ব্যাপার, ব্যবসায় আর যুদ্ধকলাতে ঈশার জন্মের আগেই অপ্রতিম উন্নতি প্রাপ্ত করেছিলাম। আমাদের বিমান আকাশে অস্বাভাবিক রূপে উড়ে বেড়াতো। আমাদের তোপ, বন্দুক, ভূষুণ্ডি, শতগ্নি, বিদ্যুৎ অস্ত্র, মোহন অস্ত্র, প্রজ্ঞান অস্ত্র, অন্তর্ধান অস্ত্র, বারুণ অস্ত্র, বায়ব্যাস্ত্র, আগ্নেয়াস্ত্র, পরজন্মাস্ত্র, মোহব্যাস্ত্র, পিনাকাস্ত্র, বিলাপগাস্ত্র, নামশাস্ত্র, মাতাস্ত্র, সৌদ্ধাস্ত্র, বজ্রাস্ত্র, ব্রহ্মাস্ত্র, কৌচাস্ত্র আর এই রকম ধরনের হাজার হাজার অস্ত্রের আবিষ্কারের কারণে আমাদের পুরো পৃথিবীতে চক্রবর্তী শাসন ছিল। আমাদের যুদ্ধকলা পৃথিবীতে সবচেয়ে উন্নত ছিল। আর যুদ্ধকলা সম্পর্কিত একটা উপবেদ ছিল যার নাম ছিল ধনুর্বেদ। ঋগ্বেদের উপবেদ হলো আয়ুর্বেদ, যজুর্বেদের উপভেদ হলো ধনুর্বেদ, সামবেদের উপভেদ হলো গান্ধর্ববেদ, অথর্ববেদের উপভেদ হলো শিল্পবেদ। আর ধনুর্বেদেতে যুদ্ধকলা সম্পর্কিত অনেক গুপ্ত তথ্য ছিল। এই ধনুর্বেদেতে অস্ত্রশস্ত্র বানানোর এমন অনেক গোপন তথ্য ছিল যা কোনো খারাপ মানুষের হাতে পড়ে গেলে সে পৃথিবীতে হাহাকার বা বিনাশ এনে দিতে পারত। এই কারণেই আমাদের ঋষিমুনিরা ধনুর্বেদকে অনেক গুপ্তভাবে লুকিয়ে রেখেছিল। তাই এই ধনুর্বেদ আজ আমাদের মধ্যে উপলব্ধ নয়, কিন্তু তবুও এই ধনুর্বেদ সম্পর্কিত অনেক তথ্য বেদ, পুরাণ, ধনুর্বেদ সংহিতা আর মহাভারত থেকে আমরা প্রাপ্ত করতে পারি। এই প্রস্তুতিতে আমরা এই ধনুর্বেদ সম্পর্কিত অনেক মহত্বপূর্ণ তথ্য আপনাদের বলবো। এটা জানার পর আপনিও আপনার গৌরবশালী ইতিহাসের ওপর গর্ব করবেন। শিব ধনুর্বেদ মত অনুসারে সবার আগে ভগবান শিব পরশুরামকে ধনুর্বেদের উপদেশ দিয়েছিল। তারপরে বিশ্বামিত্র, বশিষ্ঠ, রাম, দ্রোণ, ভীষ্ম আদি অনেকে ধনুর্বেদের উপদেশ প্রাপ্ত করেছিল। ধনুর্বেদ যুদ্ধকলা 4টি বিভাগে দেখায়। নাম্বার 1 হাতিয়ার আর প্রশিক্ষণ, ওয়েপেন্স অ্যান্ড ট্রেনিং। নাম্বার 2 সেনার নির্মাণ, আর্মি কনস্ট্রাক্ট। নাম্বার 3 যুদ্ধের রণনীতি, স্ট্র্যাটেজি অফ ওয়ার। নম্বর 4 যুদ্ধতে নৈতিকতা, ওয়ার এথিক্স। আসুন সবার আগে আমরা হাতিয়ার আর প্রশিক্ষণের ব্যাপারে বিস্তারিতভাবে জানব। ধনুর্বেদেতে হাতিয়ারকে 4 প্রকারের বলা হয়েছে। প্রথম প্রকার হলো মুক্ত। মুক্ত হাতিয়ার মানে এরকম হাতিয়ার যেগুলো ছুঁড়ে মারা যায়। মুক্ত হাতিয়ার 2 প্রকারের আছে, যন্ত্রমুক্ত আর পানিমুক্ত। যন্ত্রমুক্ততে শেপনি, ভূষুণ্ডি মানে বন্দুক, শতগ্নি মানে তোপের দ্বারা ছাড়া হাতিয়ারকে যন্ত্রমুক্ত বলা হয়। মনে রাখবে, বৈদিক কালেও তোপ আর বন্দুকের মতো হাতিয়ার উপস্থিত ছিল। পানিমুক্ততে চক্রের মতো হাত দিয়ে ছুঁড়ে মারার হাতিয়ারের সমাবেশ হয়। দ্বিতীয় প্রকার হলো অমুক্ত হাতিয়ার, এগুলো হাতে ধরে চালানো হয়, যেমন তলোয়ার, ছুরি, গদা ইত্যাদি। তৃতীয় প্রকার হলো মুক্তামুক্ত হাতিয়ার। এর মধ্যে এরকম হাতিয়ার আসে যেগুলো যুদ্ধের পরিস্থিতি অনুসারে ছুঁড়ে বা বিনা ছুঁড়ে ব্যবহার করা হতো, যেমন পরশু, ভালা, শক্তি ইত্যাদি। চতুর্থ প্রকার হলো মন্ত্রমুক্ত। মন্ত্রমুক্ত এমনই হাতিয়ার যাদের মন্ত্রের দ্বারা ছাড়া হতো, যেমন ধনুষ্মান। এবার জানবো যুদ্ধের প্রকার। ধনুর্বেদেতে যুদ্ধের 7টি প্রকার বলা হয়েছে। ধনুষ যুদ্ধ, চক্রযুদ্ধ, কুন্ত বা ভালা যুদ্ধ, খড়গ যুদ্ধ, ছুরিকা যুদ্ধ আর বাহু যুদ্ধ। ধনুর্বেদেতে এই 7 প্রকারের যুদ্ধ কৌশলকে বড়ই বিস্তারিতভাবে বলা হয়েছে। সাথে যুদ্ধকরণকারী হাতিয়ার থেকে শুরু করে যুদ্ধের ময়দানে ওই হাতিয়ারকে প্রভাবীভাবে কী করে ব্যবহার করবে এইসব বিস্তারিতভাবে বলা হয়েছে। উদাহরণের জন্য যদি আমরা ধনুর্বেদকেই নিই, এই ধনুর্বিদ্যার অন্তর্গত ধনুষকে কি দিয়ে আর কিভাবে বানানো হবে, বান কীরকম হওয়া উচিত, প্রত্যঙ্চা কীরকম হওয়া দরকার, লক্ষ্য কত প্রকারের হয়, এইসবের পরিষ্কার তথ্য জানানো হয়েছে। নাম্বার 1 ধনুষ। 5.5 হাত লম্বা ধনুষ শ্রেষ্ঠ বলে মানা হয়। এই রকম ধনুষ দেবতাদের ধনুষ বলা হয়। ধনুষ 4 প্রকারের লৌহ দ্রব্য, সোনা, রূপো, তামা আর কালো লোহা দিয়ে বানানো হয়। এর অতিরিক্ত কাশ্মীরের সরপ নামের মহামৃগের শিং দিয়েও ধনুষ বানানো হয়। আর দ্বিতীয় প্রকার ধনুষ বাঁশ, চন্দন, শালমালি, ধানবান, শাল, ককুফ আর অবনুষের শাখা দিয়ে ধনুষ বানানো হয়। নাম্বার 2 প্রত্যঙ্চা। ধনুষের 2 মাথায় যে দড়ি বাঁধা হয় তাকে প্রত্যঙ্চা, গুণা, মুরবি আর জিবা বলা হয়। প্রত্যঙ্চা রেশম, হরিণ আর মহিষের দাঁত দিয়ে বানানো হতো। আর এর অতিরিক্ত পাকা বাঁশ, কাপাস, মুচ, আখ ইত্যাদি দিয়ে প্রত্যঙ্চা বানানো হতো। নম্বর 3 বান। বান 3 প্রকারের হতো। নম্বর 1 স্ত্রী বান, যেটার আগের দিকটা ভারী হতো, যাকে লম্বা দূরত্বের লক্ষ্য ভেদ করার জন্য চালানো হয়। নম্বর 2 পুরুষ বান,
পুরুষ বাণ পিছনের দিকে ভারী হতো, আর এই বাণ মজবুত পদার্থকেও ভেদ করে কেটে দেয়। এটি কম দূরত্বের জন্য চালানো হয়। নম্বর 3, নপুংসক বাণ। এই বাণ এক সমান ভারের হয়, আর একে নিশানা শেখার জন্য ব্যবহার করা হতো। বাণের ফল, বাণের অগ্রভাগকে ফলা বলা হয়, আর বাণ ফলাকে নিজেদের প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্ন আকারে বানানো হতো। আড়া মুখের প্রয়োগ ঢাল ছেদন করার জন্য বানানো হয়। সুরপ হাত কাটার জন্য। গোপুঞ্ছের প্রয়োগ নিশানা শেখার জন্য হতো। অর্ধচন্দ্রের প্রয়োগ জিভা আর বাণ কাটার জন্য। সূচমুখের প্রয়োগ বক্তর ছেদন করার জন্য। ফল থেকে হৃদয়ের ভেদন করা। বৎসদান দিয়ে ধনুষের গ্রিন কাটা। হিমালয় বাণ আটকানোর জন্য। কার্নিক দিয়ে লোহার বাণ কাটা। কাকতুণ্ডের প্রয়োগ ঝাটকা তৈরি করার জন্য করা হতো। ধনুর্বেদ বাণ ফলকে বিষাক্ত বানানোর বিধিও বলে। এই শ্লোকেতে বলা হয়েছে, শরকণ্ডের শিকড়কে শয়তী নক্ষত্রতে বাণের ফলাতে লাগালে বাণ বিষাক্ত হয়ে যায়। এই রকম বাণের দ্বারা লাগা আঘাত অসাধ্য হয়ে যায়। অস্ত্র আর শস্ত্র। অস্ত্র তাকে বলে যাকে মন্ত্রের দ্বারা দূর থেকে চালানো হয়। শস্ত্র ভয়ানক হাতিয়ার, যার প্রভাবে চোট হয় আর মৃত্যু হয়ে যায়। এই হাতিয়ার বেশি প্রয়োগ করা হতো। এই শ্লোকেতে 7 প্রকারের দিব্যাস্ত্র কথা বলা হয়েছে। নম্বর 1, ব্রহ্মাস্ত্র। নম্বর 2, ব্রহ্মদণ্ড। নম্বর 3, ব্রহ্মশিরা। নম্বর 4, পাশুপাতাস্ত্র। নম্বর 5, বায়ব্যাস্ত্র। নম্বর 6, অগ্নিয়াস্ত্র। নম্বর 7, নরসিংহাস্ত্র। এই সব অস্ত্রের অতিরিক্ত আরও অনেক প্রকারের অস্ত্রের উল্লেখ হয়েছে আমাদের বৈদিক গ্রন্থতে। লক্ষ্য। ধনুর্বেদেতে লক্ষ্য 4 প্রকারের বলা হয়েছে। ধনুর্ধর স্থির থাকে আর লক্ষ্য স্থির থাকে, এরকম লক্ষ্যকে স্থির লক্ষ্য বলা হয়। ধনুর্ধর স্থির থাকে আর লক্ষ্য চলিত, এরকম লক্ষ্যকে চল লক্ষ্য বলা হয়। ধনুর্ধর চলিত আর লক্ষ্য স্থির থাকে, এমন লক্ষ্যকে চলাচল লক্ষ্য বলা হয়। ধনুর্ধর চলিত আর লক্ষ্য চলিত, এরকম লক্ষ্যকে দিয়েচল লক্ষ্য বলা হয়। লক্ষ্য ভেদার যুক্তি। শরীরের স্থিতি, বডি পজিশন। লক্ষ্য ভেদার যুক্তিতে 8 প্রকারের শরীরের স্থিতির কথা বলা হয়েছে, যেমন প্রত্যাদির, আদির, বিষাদ, সম্পাত, অসম্পাত, দুর্দুর্কাম, করুরক্রম, পদ্মাসন। গণমুষ্টি। গণমুষ্টি 5 প্রকারের বলা হয়েছে, যেমন বজ্রমুষ্টি, সিংহকরণী, মৎসরী, কাকতুণ্ডী, একলব্য। ব্যয়। ধনুষের প্রত্যঙ্চা টানাকে ব্যয় বলা হয়। এটি 5 প্রকারের, যেমন কৌশল, সাত্বিক, বশ্যকরণ, ভারত আর স্কন্দনামা। ধনুর্মুষ্টি। ধনুষ ধরার যুক্তিকে ধনুর্মুষ্টি বলা হয়। এটিও 6 প্রকারের, যেমন টুম, উপটুম, পরিমণ্ডল, সমাধৃত, তলাশয় আর সমমুষ্টি। দ্বিতীয় অধ্যায়, সেনার নির্মাণ। আর্মি কনস্ট্রাক্ট। মহাভারত গ্রন্থ থেকে আমাদের সেনা নির্মাণের বিষয়ে অনেক মহত্বপূর্ণ তথ্য প্রাপ্ত হয়। মহাভারতের কুরুক্ষেত্রে কৌরব আর পাণ্ডবদের সংযুক্ত 18 অক্ষয়ণী সেনা উপস্থিত ছিল, যাদের আমরা 18 ব্যাটালিয়ন বলতে পারি। কিন্তু এই অক্ষয়ণী সেনা কিভাবে তৈরি হয়? অক্ষয়ণী সেনার বিষয়ে মহাভারতের আদি পর্বতে একটা শ্লোক পাওয়া যায়, অক্ষহীনা পরিমাণা নরস্পরাত দন্তিনাম। এবার দেখব এর অর্থ কি হয়। নর হলো পায়ে হাঁটা সৈনিক, অশ্বর অর্থ হলো ঘোড়া ও ঘোড়সওয়ার, রথের অর্থ হলো রথ, আর দান্তির অর্থ হলো হাতি। এবার আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা শতরঞ্জ। সেনার 4 বিভাগকে 4 অঙ্গ বলা হয়, যার থেকে শব্দ তৈরি হয় চতুরঙ্গ। একে অনেক লোক চতুরঙ্গী সেনাও বলে, আর এর থেকেই যুদ্ধকলার একটা খেলা তৈরি হয়, যাকে প্রাচীন ভারতে চতুরঙ্গ বলা হতো। কালক্রমে চতুরঙ্গের অপভ্রংশ হয়ে যে শব্দটি তৈরি হয় তাকে বলা হয় শতরঞ্জ। এবার বুঝতে পারছেন এই শতরঞ্জের খেলা কত পুরনো আর এর জন্ম কোথায় হয়েছিল। এবার আসুন অক্ষয়ণী সেনার একটা ছোট ভাগ পাত্তিকে দেখব। এক পাত্তিতে 5টি পায়দল সৈনিক, 3টি ঘোড়া, 1টি হাতি আর 1টি রথ থাকে। 3 পাত্তির একটা সেনামুখ, 3 সেনামুখের 1টি গুল্ম, 3 গুল্মের 1টি গণ, 3 গণের 1টি বাহিনী, 3 বাহিনীর 1টি পুতনা, 3 পুতনার 1টি চমু, 3 চমুর 1টি অনিকেনি, আর 10 অনিকেনির 1টি অক্ষয়ণী সেনা তৈরি হয়। একটি অক্ষয়ণী সেনাতে 21,870 রথ, 21,870 হাতি, 65,610 ঘোড়া, 1,09,350 পয়দল সৈনিক হতো। তো বন্ধুরা, দেখলেন প্রাচীন সময়েও আমাদের এখানে সেনা কত সুব্যবস্থিত ছিল। এর পরের তথ্য আমরা ভাগ 2তে বলবো। প্রস্তুতিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় সনাতন সংস্কৃতি অবশ্যই লিখবেন।